এ পর্যায়ে আমরা প্রিন্সিপাল অফ মার্কেটিং এর ষষ্ঠ অধ্যায় বিভক্তিকরণ, টার্গেটিং এবং পজিশনিং পদ্ধতি এই অধ্যায়টা নিয়ে পড়াশোনা করব। এবং এই অধ্যায়টাকে যদি একটু দেখাই, এখানে অনেক জিনিস আমি নিজে লিখি নেই, ইচ্ছা করেই লিখি নেই, কারণ এই জিনিসগুলো আমরা জানি এবং ভবিষ্যতে আমি লিখব। তো বর্তমানে হচ্ছে যে অতি সংক্ষিপ্তভাবে চ্যাপ্টারটাকে শেষ করে ফেলছি এবং এখানে কিছু প্রশ্ন আছে যেগুলোকে এখনো লিখি নাই, কিন্তু যেই জিনিসগুলো যেমন হচ্ছে টার্গেটিং, পজিশনিং, তারপরে যেগুলো মেইন মেইন মানে বাজার বিভক্তিকরণ ওইগুলোকে আমি লিখছি। তো চলেন আমরা একটু দেখি, অল্পর ভিতরে এই চ্যাপ্টারটা শেষ করব, বেশি কথা এবং বিস্তারিত বলবো না। এই ষষ্ঠ অধ্যায়ের ভিতরে তিনটা টপিক আছে, একটা হচ্ছে বিভক্তিকরণ, একটা হচ্ছে টার্গেটিং, একটা হচ্ছে পজিশনিং পদ্ধতি। বিভক্তিকরণ হচ্ছে যে ভাগাভাগি করা, এবং টার্গেট হচ্ছে নির্দিষ্ট একটা প্রয়োজন অনুযায়ী টার্গেটিং, এবং পজিশন হচ্ছে যে আপনি যে দোকানটা বা যেখানে আপনার অবস্থান, ঠিক আছে, সেটা হচ্ছে পজিশনিং। তো এখানে দেখেন প্রথম পার্টে বলা হয়েছে বাজার বিভক্তিকরণ। এই জিনিসটাকে একটু আমরা পড়ি। বাজার বিভক্তিকরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বাজারকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয় গ্রাহকদের চাহিদা, বৈশিষ্ট্য ও আচরণের ভিত্তিতে, ঠিক আছে। এর মাধ্যমে প্রতিটি গ্রুপের জন্য কাস্টমাইজ বিজ্ঞাপন কৌশল তৈরি করা হয়। আচ্ছা, ওকে, তো এগুলোকে একটু দেখবেন। এবং এখানে বলা হয়েছে বাজার বিভক্তিকরণ মানে কেন করা হয়, ঠিক আছে, বাজার বিভক্তিকরণের মূল উদ্দেশ্যগুলো কি কি। এখানে এক নম্বর হচ্ছে গ্রাহকদেরকে বুঝতে পারা, তারপর হচ্ছে বাজারের সুযোগ চিহ্নিত করা, বিজ্ঞাপন, বিপণন কৌশল উন্নয়ন, এবং এগুলাই হচ্ছে যে বাজার বিভক্তিকরণের উদ্দেশ্য। এবং এখানে বলা হয়েছে বাজার বিভক্তিকরণের কিছু সাধারণ ধরন হচ্ছে যে ভৌগোলিক বিভক্তিকরণ, জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, এবং হচ্ছে আচরণগত বিভক্তিকরণ, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে একটু দেখবেন, অ্যাটলিস্ট একটা ভাবে হলেও আপনি পিডিএফটাকে ডাউনলোড করে পড়বেন। এবং এখানে বলা হয়েছে 6.2 ভোক্তার বাজার বিভক্তিকরণ। এখানে দেখেন ভৌগোলিক একই জিনিস, বিশ্ব অঞ্চল বা দেশ, দেশীয় অঞ্চল, ঘনত্ব, তারপর হচ্ছে জলবায়ু, এই জিনিসগুলো কাকে বলে আমরা জানি। এবং এই জিনিসগুলোর মাধ্যমে যদি বিভক্তিকরণ হয়, যদি আমি নিজে থেকে কিছু বলি, যেমন আম, আম, কি বলবো আমি, এখানে মনে করেন সবার শেষ থেকে ধরি জলবায়ু। ধরেন আপনি যদি গ্রীষ্মকালে যদি শীতের পোশাক বিক্রি করেন, তাহলে তো আপনার বাজারটা হইলো না, আপনার মার্কেটিংটা হইলো না। গ্রীষ্মকালে গ্রীষ্মের যেমন হচ্ছে যে গেঞ্জি বিক্রি করতে হবে, এবং শীতকালে ধরেন হচ্ছে হুডি বিক্রি করতে হবে, বা শীত জাতীয় পোশাক যেমন কম্বল, লেপ, কাঁথা, এগুলো বিক্রি করতে হবে। এবং ঘনত্ব মানে হচ্ছে যেখানে অতিরিক্ত জনসংখ্যা, সেখানে আপনার অল্প একটু মাধ্যমে আপনি বেশি ব্যবসা করতে পারবেন। এবং যেখানে জনসংখ্যা নাই, একটা গ্রাম পরিবেশ, সেখানে যদি আপনি একটা মোবাইলের বা একটা ল্যাপটপের দোকান দেন, তাহলে কোনো লাভই হবে না। এবং হচ্ছে দেশীয় বা অঞ্চল, ঠিক আছে। তো এখন যদি আপনি বাংলাদেশে এসে যদি আপনি ইহুদিবাদী জিনিসপত্র বিক্রি করেন, তাহলে কিন্তু কেউই কিনবে না। আবার ইহুদিতে গিয়ে যদি আপনি বাংলাদেশের পণ্য, বাংলাদেশের হাত পাখা বিক্রি করেন, তাহলেও সেটা কিনবে না। এবং এখানে বলা হয়েছে বিশ্ব বা দেশ বা অঞ্চল, ঠিক আছে। তো এইটার ভিত্তিতেও বাজার বিভক্তিকরণ আলাদা আলাদা। তো এখন আমি আর এগুলো কিছু বলতে চাচ্ছি না, আমি এখানে একদম আশ্চর্যবোধক দিয়ে আমি চলে যাচ্ছি। এবং এখানে দেখেন জনসংখ্যার ভিত্তিতে বা বাজার বিভক্তিকরণ এই জিনিসটা মানে কি। এখানে হচ্ছে যে এক নম্বরে হচ্ছে বয়স বা জীবনচক্র স্তর। তো মানে বাচ্চারা এক প্রকার বাজারজাতকরণ করে, বাচ্চারা হচ্ছে খেলনা কিনতে পছন্দ করে, একটু বড় হলে মোবাইল কিনতে পছন্দ করে, তারপরে যারা বড় আছে 20-25 বছর, তারা আসবাবপত্র বা নিজের সংসার গোছানোর জন্য জীবন চক্র এভাবে কিনে আর কি। এবং এখানে জিনিসটা বলা হয়েছে 2 নম্বরে লিঙ্গ বা জেন্ডার। এটাকে আমি আবার লিখছি, তো এটাকে একটু দেখেন। তো এখানে লিঙ্গের ভিত্তিতে পুরুষ এবং নারীর প্রয়োজন, চাহিদা, ক্রয়, আচরণ ভিন্ন হয়, ঠিক আছে। মেয়েদের আচরণ একরকম, ছেলেদের আচরণ একরকম। তো এটাও আপনার মার্কেটিং এর উপরে প্রভাব ফেলে। এবং এখানে বলা হয়েছে বাজারের আয়তন, পরিবারের জীবনচক্র, আয় বা ইনকাম। মানে আপনার ইনকাম যদি 10,000 টাকা হয় এবং যদি আপনি 20,000 টাকার বাজারজাতকরণ করেন, তাহলে কিন্তু হইল না। আর তাছাড়া আপনার মনে করেন একজন কৃষকের কাছে গিয়ে যদি আপনি আইফোনের মার্কেটিং করেন, তাহলেও কিন্তু হবে না। এবার হচ্ছে পেশা, শিক্ষা, ধর্ম, বর্ণ, প্রজন্ম, প্রয়োজনীয়তা, ঠিক আছে, সরি, জাতীয়তা। এবং আরো একটা হইতেই পারতো প্রয়োজনীয়তা। আর এখানে বলা হয়েছে মনস্তাত্ত্বিক বিষয় ভিত্তিক, যেমন হচ্ছে সামাজিক শ্রেণী, জীবনধারার পদ্ধতি, ব্যক্তিত্ব। এবং 4 নম্বরে বলা হয়েছে আচরণ ভিত্তিক বাজারজাতকরণ। এখানে যেমন হচ্ছে উপলক্ষ,
প্রত্যক্ষ ভিত্তিক সুবিধা, ব্যবহারকারীর মর্যাদা, ব্যবহারের হার, অনুগত্য মর্যাদা, প্রস্তুত স্তর, পণ্যের প্রতি মনোভাব। এগুলো হচ্ছে আচরণ ভিত্তিক বিভক্তিকরণ। ওকে, তো এরপরে হচ্ছে আমরা পড়াশোনা করব কার্যকর বিভক্তিকরণের আবশ্যকীয় শর্তাবলী, যেমন হচ্ছে পরিমাপযোগ্য, পরিবেশযোগ্য, পর্যাপ্ত, পৃথকীকরণ, কার্যোপযোগী। তো এই জিনিসগুলো হচ্ছে কার্যকর বিভক্তিকরণের আবশ্যকীয় শর্তাবলী। এবং 6.3-এ বলা হয়েছে মার্কেট টার্গেটিং। মার্কেট টার্গেটিং হচ্ছে যে নির্দিষ্ট গ্রাহক গোষ্ঠীকে বেছে নিয়ে তাদের পণ্য বা সেবা, মানে নির্দিষ্ট গ্রাহক গোষ্ঠীকে বেছে নিয়ে তাদের পণ্য বা সেবা, তারপরে বলা হয়েছে বিপণন কৌশল তৈরি করাকে মার্কেট টার্গেটিং বলে। ঠিক আছে, এই জিনিসটাকে গুরুত্বপূর্ণের সাথে দেখবেন, স্টার মার্ক এবং খাতায় লিখবেন। এবং এখানে বলা হয়েছে টার্গেটিং এর কৌশল। টার্গেটিং এর কৌশল হচ্ছে একই পণ্যের কৌশল, বিভিন্ন পণ্যের কৌশল, একটি গ্রুপ কৌশল, ব্যক্তিগত কৌশল এবং হচ্ছে স্থানভিত্তিক কৌশল। এই জিনিসগুলা সহজেই, বেশি কিছু কঠিন না। এবং এইখানে বলা হয়েছে পজিশনিং, রিপজিশনিং এবং ডিপজিশনিং। এটাকে একটু পড়তে চাই। এখানে বলা হয়েছে ক নম্বরে পজিশনিং। পজিশনিং হলো একটি ব্র্যান্ড বা পণ্যের বাজারে একটি নির্দিষ্ট স্থান বা অবস্থা তৈরি করা, যা গ্রাহকদের মনে একটি বিশেষ ধারণা বা চিত্র তৈরি করে। উদাহরণস্বরূপ, একটি ব্র্যান্ডের গুণগত মান, দাম বা বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে এটি কিভাবে আলাদা বা আকর্ষণীয় উপস্থাপন করা হয় তা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে পজিশনিং জিনিসটাকে যদি বলি, মানে হচ্ছে আপনার দোকানটা কোথায় আছে। মনে করেন আপনি ঢাকায় একটা স্থানে আপনার দোকানটা আছে। এইটা হচ্ছে যে আপনার পজিশন, এইটা হচ্ছে আপনার কেন্দ্রবিন্দু। এখানে আপনার দোকানটা আছে। এটাই হচ্ছে মেইন পজিশন। এবং এবার বলা হয়েছে রিপজিশনিং। ঠিক আছে? রিপজিশনিং মানে হচ্ছে যে আ রিপজিশনিং হলো একটি ব্র্যান্ড বা পণ্যের অবস্থা পরিবর্তন করা। যখন তার বর্তমান অবস্থা বা বাজার চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ না থাকে, এটি নতুন লক্ষ্য গ্রাহক গ্রুপের জন্য, যা পরিবর্তিত বাজার পরিস্থিতির জন্য পণ্যের চিত্র। এত কঠিন করে কি বলা দরকার আছে? আচ্ছা, এরপর হচ্ছে যে নম্বরে পড়বো, এটা হচ্ছে ডিপজিশনিং। ডিপজিশনিং হলো একটি ব্র্যান্ড বা পণ্যের পূর্বনির্ধারিত অবস্থান থেকে সরে আসা এবং তা অ আ অব অবদমন বা ধ্বংস করা। আচ্ছা, এটি সাধারণত তখন করা হয় যখন পণ্যটির বাজারে নেতিবাচক চিত্র বা প্রভাব সৃষ্টি হয় এবং এই নেতিবাচক চিত্র থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা হয়। আচ্ছা, আমি জিনিসটাকে আবার একটু বুঝায় বলি। পজিশনিং হচ্ছে যে একটা নির্দিষ্ট স্থানে আপনি আপনার পজিশন দখল করে আপনি আপনার দোকান বা নির্দিষ্ট স্থানে আপনি আপনার ব্যবসা কার্যক্রম করতেছেন। এবং এই জিনিসটাকে যখন আপনি পরিবর্তন করেন, মনে করেন আপনার ঢাকায় আ মিরপুরে আপনার একটা দোকান ছিল, সেই মিরপুরের দোকানটা আপনি ধানমন্ডিতে নিয়ে গেলেন। তো এটা হচ্ছে রিপজিশনিং। এবং ডিপজিশনিং হচ্ছে যে আপনি সম্পূর্ণ দোকানটাকে বাদ দিয়ে দিলেন। এটা হচ্ছে ডিপজিশনিং। এবং আমার মনে হয় এই জিনিসগুলোকে আপনি ১-২ বার নিজে থেকে পড়লে এবং যেটা আমি বলছি ওইটাকে যদি গুরুত্ব দেন, তাহলে বেশি ভালো হবে। কারণ এই জিনিসগুলা কিন্তু আমিই লিখছি এবং আমি, মানে তখন আমার একরকম ছিল অ্যান্ড এখন আমার চিন্তাধারা আরেক রকম হয়ে গেছে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো একদম ইজি জিনিসগুলো, আপনি চাইলে পড়তে পারেন, একদম বেশি কঠিন কিছু না। ওকে। তো এরপরে হচ্ছে যে আমাদের ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রশ্নোত্তর এটা কেমন জানি হয়ে গেছে, ওকার হবে মনে হয়। আচ্ছা, বাজার বিভক্তিকরণ কি? বাজার বিভক্তিকরণ হচ্ছে বাজারকে ভাগে ভাগে ভাগ করে ফেলা। এবং এইটাই তো, এইভাবে আপনি নিজে থেকে লিখবেন। যেমন প্রতিটা নির্দিষ্ট পণ্যের জন্য আলাদাভাবে বাজার ভাগে ভাগে ভাগ করা। এটাই হচ্ছে বাজার বিভক্তিকরণ। এবং বাজার বিভক্তিকরণের মূল উদ্দেশ্য হচ্ছে ক্রেতাদের সুবিধার জন্য, ক্রেতাদের সময় সংক্ষিপ্ত করার জন্য এবং সহজে একাধিকভাবে বিভিন্ন দোকানপাট বা একাধিক পণ্যের সুবিধা নেওয়া। এবং এখানে বলা হয়েছে ভৌগোলিক বিভক্তিকরণের উদাহরণ দাও। এবং বলা হয়েছে যা সংখ্যাতাত্ত্বিক বিভক্তিকরণের কি কি ভিত্তি। তারপর বলা হয়েছে মার্কেট টার্গেটিং কি? মার্কেট টার্গেটিং হচ্ছে একটা নির্দিষ্ট বাজারকে টার্গেট করে যে পণ্যটা তৈরি করা হয়, সেটাই হচ্ছে মার্কেট টার্গেটিং। মনে করেন আইফোন প্রতি বছর তৈরি করে, তাদেরকে টার্গেট করে সম্পূর্ণ দেশীয়
আ মানুষদের যাদের আসলে প্রয়োজন, যারা অর্থের বিনিময়ে ফোন কিনতে চায়, তাদেরকে টার্গেট করে iPhone লঞ্চ করে। এবং কিন্তু বিষয়টা হচ্ছে যে, আমরা যদি বলি যেমন খেলনার দোকান, খেলনা কাদেরকে টার্গেট করে তৈরি করা হয়? বাচ্চাদেরকে টার্গেট করে তৈরি করা হয়। এবং পজিশনিং জিনিসটা কি? একটা নির্দিষ্ট স্থানে আপনি আপনার দোকান বা কার্যক্রম চালানোকে পজিশনিং বলা হয়। এবং রিপোজিশনিং হচ্ছে যে, আপনি ১ম স্থান থেকে ২য় স্থানে যখন আসবেন, মানে ১ম দোকান থেকে যখন আপনি আপনার দোকানটা স্থানান্তর করবেন, এটাকে বলা হয় রিপোজিশনিং। এবং যদি আমরা বলি ডিপোজিশনিংটা কি? ডিপোজিশনিংটা হচ্ছে যে, আপনি আপনার সম্পূর্ণ দোকানপাট, কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য সবকিছু যদি বন্ধ কইরা দেন, এবং তাহলে এটা হচ্ছে ডিপোজিশনিং। ঠিক আছে? কার্যকর ভিত্তিতে অত্যাবশ্যকীয় শর্তাবলীগুলো কি, কি? এগুলা আসলে তেমন গুরুত্বপূর্ণ না। তবুও আমি প্রশ্নগুলো হুদাই লিখছি। এবং ৬ষ্ঠ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে বাজার বিভক্তিকরণ কিভাবে ব্যবসায়িক সুবিধা দেয়, মার্কেট টার্গেটিং এর কৌশলগুলো, সুবিধা ও অসুবিধা আলোচনা করো। পজিশনিং কৌশলটি কিভাবে বাস্তবায়িত হয়, মনস্তাত্ত্বিক বিষয় বিভক্তিকরণের কি, কি ভিত্তি, তারপর আচরণ ভিত্তিক বিভক্তিকরণের উদাহরণ দাও। আমার মনে হয় এগুলা বেশি একটা প্রশ্ন ওইভাবে লেখা দরকার ছিল আমার, কিন্তু আমি লিখি নাই। দুর্ভাগ্যবশত আমার কাছে সময় হয় নাই, এটার জন্য আমি লিখি নাই। আম কিন্তু কথা হচ্ছে, এগুলাকে আমি লিখে দিব খুব শীঘ্রই। সেমেস্টার ফাইনালের আগে অবশ্যই আমি লিখব। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। অ্যান্ড এখানে ৩ টা রচনামূলক প্রশ্ন দেওয়া আছে। ১ নম্বর প্রশ্ন হচ্ছে, বাজার বিভক্তিকরণ এবং এর বিভিন্ন ধরনসমূহের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। মানে বাজার বিভক্তিকরণের বিভিন্ন ধরন এবং এর ভূমিকা, এবং মানে বিভিন্ন ধরনের ভূমিকা এবং তাদের গুরুত্ব আলোচনা করতে বলা হইছে। এবং ২ নম্বরে বলা হইছে, মার্কেট টার্গেটিং এর বিভিন্ন কৌশল এবং তাদের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করো। এবং ৩ নম্বরে বলা হইছে, একটি সফল ব্র্যান্ড পজিশনিং কৌশলের উদাহরণ দিয়ে এটি কিভাবে কার্যরত করা হয় তা ব্যাখ্যা করো। তো এই ৩ টা প্রশ্নই জিনিসটাই গুরুত্বপূর্ণ, এবং এই ৩ টা প্রশ্নকে পড়াশোনার চেষ্টা করবেন। এবং আমার মনে হয় যে আ এগুলা নিয়ে আমরা একদম সহজেই আমরা এই অধ্যায়টাকে শেষ করে ফেলতে পারছি। তো মার্কেট বিভক্তিকরণ বা বিভক্তিকরণ, টার্গেটিং এবং পজিশনিং বিষয়টা একদমই সহজ একটা বিষয়। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। নিজে থেকে একটু পড়াশোনা করেন। আমরা এই চ্যাপ্টারটাকে এখানে শেষ করে ফেলতেছি। আর বিষয়টা হচ্ছে যে, এটাকে ক্লোজ করে দেই। ওকে, তো আপনারা ডিসকার্ড। ওকে, তো আপনারা হচ্ছে যে ৬ষ্ঠ অধ্যায়টাকে পড়াশোনা করেন, এবং আমি ডেসক্রিপশন থেকে নোটস, পিডিএফস, ডকুমেন্টস এবং হচ্ছে প্রতিটা জিনিসের লেখা, এগুলোকে কালেক্ট করে নিজের মতো করে পড়াশোনা করেন। থ্যাংক ইউ।